নমস্কার বন্ধুরা, আমার শিলিগুড়ির একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। খুব সুন্দর একটা দিনের শুরু হলো আজকে উত্তমের কাছ থেকে এই সিজনের প্রথম নিলাম হচ্ছে কাঁঠালের বীজ। কিন্তু এই বীজের একটা অসুবিধা আছে। যদিও কাঁঠাল খেতে ভালোবাসি না, কিন্তু এটার বীজটা খেতে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্যই আজকে সাহস করে একটু নিলাম। কাঁঠালের বিচি খাওয়ার একটা অসুবিধা হচ্ছে, কার মুখ থেকে বেরিয়েছে। কাঁঠালের বিচি হচ্ছে এঁটো বীজ। নিজেরা কাঁঠাল না খেলে সেই কাঁঠালের বীজ খেতে একদমই করে না, কিন্তু মা বলেছে একটু গরম জলে কাঁঠালের বীজগুলোকে ভালো করে ধুয়ে তারপর ওগুলোকে একটু শুকিয়ে নিতে হবে, বুঝলে। তা আমার খুব ভালো লাগে। কাঁঠাল খেতে একদম ভালো লাগে না, কিন্তু ওটার বীজটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সেদ্ধ হতে তো কোনো তুলনাই নেই, যত দেওয়া যাবে তত খেতে পারবো, এত ভালো। আর আমাদের আজকে রান্না কি হবে মাসি, দেখো দেখো। ঠান্ডা হবে অল্প? হ্যাঁ, ঠান্ডা হবে অল্প। হাঁপাচ্ছ, চলো এখানে এসো। মেনুটা আর একবার একটুখানি বলে দাও, আমার মনে থাকবে নাকি? এক্ষুনি যেটা শুনলে সেটা বলো। কি কি রান্না? হ্যাঁ, কি কি রান্না হবে? মুরগি মাংস, হ্যাঁ, ডাল, হ্যাঁ, লাউ তরকারি, হ্যাঁ, কাঁঠালের বিচি সিদ্ধ ভাজা, হ্যাঁ, আর স্যালাড। হ্যাঁ, ভাত দু রকমের। ওটা ভাত তো আছে। হ্যাঁ, দু রকমের ভাত। আমার ঢেকি চাটা চালের ভাত, আর আমার বড় আমার মেয়ে সাদা ভাত। মাসে একটু আদা দিয়ে চা করো। আর তোমার যদি গরম লাগে ফ্যানটা চালাচ্ছি, এসো। পাচ্ছ রীতিমতো। পাখাটা চালিয়ে দিলাম, ওখানে পাখাটা চালিয়ে দিলাম। আমি মাঝে মাঝে মনে মনে এরকম একটা প্রতিযোগিতা কল্পনা করে নিই। গাছগুলো নিজেদের মধ্যে কোনো কম্পিটিশন নেই, কিন্তু আমি কল্পনা করে নিই আজকে কোন গাছ বেশি ফুল দিল। আমি মূলত কম্পিটিশন কল্পনা করি সাদা জবা এবং গোলাপি জবার মধ্যে। এই জবাটা অতটাও না। তা আজকে ড্র হয়েছে খেলা। দুটো জবা গাছেই আজকে চারটে চারটে করে ফুল হয়েছে। একটা, দুটো, ওই যে তিনটে, আর ওই যে একটা চারটে। আর এটাতেও ঠিক চারটেই, একটা, দুটো, তিনটে, চারটে। আর এটাতে ফুটেছে একটা। এখনো পর্যন্ত তাই তো বুঝতে পারছি। তবে কালকে কিন্তু ইনি, অর্থাৎ আগামীকাল, বেশ কয়েকটা দেবেন। মা বেশ আমাকে শোনাচ্ছিল কদিন থেকে, তোর হাইড্রেঞ্জিয়ার ফুল হয়েছে, আমার কিন্তু প্রচুর হয়েছে। এবার আমিও মাকে বলবো, মাও আমার হাইড্রেঞ্জিয়া তো ফুল হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। শিলিগুড়ি শহরের আবহাওয়া আজকে একেবারে দুর্গাপুজোর আবহাওয়ার মতো, পেঁজা তুলোর মতো মেঘ কিছুটা অঞ্চল জুড়ে, আবার কিছুটা জায়গা জুড়ে কিন্তু আকাশে একটু কালো মেঘের ছোঁয়াচও রয়েছে। এটা আমাদের না, এটা কোন ঠিক না বলে, এটা হচ্ছে উত্তর পূর্ব। হ্যাঁ, উত্তর পূর্ব, নর্থ ইস্ট এটা। আর এই যে বাকি আকাশ জুড়ে এইরকমই পেঁজা তুলোর মতো মেঘ। একটু আগে পেয়ারা খাচ্ছিলাম, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আকাশটা, খুব সুন্দর লাগছে দেখতে। ও এখন ওরে বাপরে বাপ, কত বড় বড় আমগুলো দেখুন, দেখি অত দূর থেকে পারা যাচ্ছে না, তাই জন্য আমগুলো কিরকম ভাবে ঝুলে আছে দেখে চট করে লাউ গাছ উঠে গেছে। তো আমি বুঝি লাউ বুঝি, পরে বুঝলাম যে না, এটা আম। কারণ দেখাতেও পারছি না ঠিকঠাক। ছাতার মাথা এই যে পেকে গেছে। প্রচুর আম হয়েছে। আমরা কিছুটা পেরেছি, কিন্তু আমার শ্বশুরমশাই আম পারবার জন্য লোক নেবেন না। কিছু আম নাকি পাখি পশুর জন্য রাখা উচিত, সেই জন্য ওই আমগুলো থাক, এটা ওনার বক্তব্য। ঠিক আছে, সময় মিলেই থাকি, পৃথিবীটা তো সবারই, তাই না? মৌমাছি আসছে, আহা দারুণ ব্যাপার। তবে একটু খেয়াল রাখতে হবে আশপাশে যেন চাক না বাঁধে। এদের সম্মিলিত আক্রমণের কাছে তো মানুষ একেবারে নস্যি, কিন্তু আসছে মূলত এই পদ্ধতির জন্য। বিভিন্ন সময় আপনাদের ফিডে কি এরকম কিছু কিছু আসে যে ক্লাইম্বিং রোজ লাগান, বাড়ি ঘরদোর ভীষণ সুন্দরভাবে মুখরিত হয়ে উঠবে, সেগুলো দেখায় এমনভাবে যে কি ভালো লাগে দেখতে সেগুলো, তাই না? কিন্তু জানেন তো বন্ধু, যে গাছ বেয়ে 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 আপনাদের বাড়িতে উঠে যাবে, সে গাছের ব্যাপারে খুব সাবধান হতে হয়। যেমন মাধবীলতা গাছের ব্যাপারে, মানে এই সমস্ত গাছে না সাপ হওয়ার ভয় থাকে। তারপরে সেরকমই এই যে লতানে যে গোলাপ গাছ, এটাতে কিন্তু সাপ প্রায় অবধারিত, মানে ভীষণ পরিমাণে হতে পারে, সম্ভাবনা আছে।
কিন্তু রসুন লতা গাছটা হচ্ছে এরকম একটা গাছ, যে গাছে কিন্তু কখনো কোনো পোকামাকড়ও সে অর্থ সবিশেষ হয় না, কারণ ওটার মধ্যে দিয়ে না একটু রসুন রসুন গন্ধ থাকে, যার ফলে আমি কিন্তু বাড়িতে রসুন লতা গাছ তুলবো ঠিক করেছি। আর আমাদের বাড়িতে এই যে যেমন ধরুন এই যে এখানে যে মাধবীলতাটা আছে, এটার সাথে কিন্তু কোনো সরাসরি বাবা মাটি শুকিয়ে ধুলো পড়ে গেছে, জল দিতে হবে। যাই হোক, এটার সাথে মাটির কিন্তু সরাসরি মানে একতলার মাটির কোনো সংস্রব নেই, এটা টবের মধ্যে রয়েছে, যার ফলে এটাতে খুব একটা সম্ভাবনা নেই যে সাপ হবে। এর মধ্যে আবার আলপনাদি কী গাছ লাগিয়ে দিয়েছে না, এই যেটার মধ্যে উচ্ছে গাছ, কিন্তু এইটুকু মাটি না, এটাতে জল দিতে হবে, এই গাছগুলো ঝামড়িয়ে গেছে, জল দিয়ে দিই। মোদ্দা কথা হচ্ছে বিজ্ঞাপনে না ভুলে যে কোনো কিছু লাগানোর আগে নিজের পরিবারের নিরাপত্তাটাকে আগে যাচাই করে নিন, তারপরে গাছ লাগান। আজ পর্যন্ত শুনিনি যে বোগেনভেলিয়াতে কখনো সাপ হয়, হ্যাঁ, কিন্তু গোলাপে গোড়ায় বিশেষত যে ঠিক ঠিক করে সাপ, সেটা কিন্তু আমি পুটিমারির বাড়িতে দেখেছি। থোকা গোলাপ হতো আমাদের, সেটা কিন্তু লতানো ছিল, দুর্দান্ত গন্ধ হতো, হ্যাঁ, কিন্তু সেই গোড়াতে ঠিক ঠিক করতো সাপ, আর খুব বেশি একটা ওঠেনি। আমাদের তো একতলা বাড়ি ছিল পুটিমারির বাড়িটা, সেই বাড়ির গ্রিল পর্যন্ত উঠতো, তার বেশি বাবা উঠতে দিতেন না। কাজেই সেই সাপ উঠে একদম ওপর পর্যন্ত উঠে যাবে কিনা সেটা আমরা কেউ জানি না, কাজেই সাবধান। আমার এই কথার সাথে সবাই একমত নাও হতে পারেন, কিন্তু আমি যেটা নিজের চোখে দেখেছি আমি কেবল সেইটাই বলছি। ছোট 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 সাপ হতো, কিন্তু সেটা আমাদের বাড়িতে বাবা খুব ভালো করে সেটাকে রক্ষণাবেক্ষণ করতেন, জন্য আমাদের কখনো কোনো বিপদ হয়নি, এটুকু কিন্তু বলা যায়। তো যাই হোক, আমাদের যেটা দেখাচ্ছিলাম তখন যে আলপনাদি ওই গাছের গোড়াতেই লাগিয়ে দিয়েছে সেটা নয়, পাশে একটা বালতিতে, মানে ভাঙা একটা বালতিতে লাগিয়েছে। আর উচ্ছে গাছের বার তো খুব সাংঘাতিক, তাই না? আমি তো ওই কয়েকদিন আগেই প্রচুর এখানে ওই কোন গাছে হিউমিক অ্যাসিড লাগবে, কোন গাছে ওই সুফলা লাগবে, এগুলো তো করে গেলাম। সেদিনও তো কিন্তু এরকম দেখিনি, একটা ছোট্ট কুশি মতো ছিল, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি ওটাতে বাউ দিয়ে দিয়েছে, হচ্ছে ওই গাছটা যেহেতু লতান এবং অনেকটা উঠে গেছে, তাই জন্য ওটাতে বাউ দিয়ে দিয়েছে। কিন্তু ওটা দিয়েও ভুল করেছে, কারণ কি বলুন তো, ওটা পাওয়া যাবে না। উচ্ছে গাছ ওপর দিকে উঠে তারপরে উচ্ছে হয়ে ফলে থাকবে, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো। আর আলপনাদির ভরসাটা কম, ও হয়তো চেয়ার নিয়ে ওটা থেকে পারতে যাবে উচ্ছে। আর এই তো সম্প্রতি একটা ঘটনা ঘটে গেছে না, ওটাকে সরিয়ে দিয়ে একটা অন্য কোথাও একটা করে দিতে হবে আর কি। তো এখন বেশ গরম লাগছে, কিন্তু এত সুন্দর হয়ে লতা কলকেটা ফুটে আছে দেখে এত ভালো লাগলো। এই লতা কলকেটাকে অলকানন্দা অনেকে বলেন, অ্যাকচুয়ালি অ্যালামন্ডা, আমি আজন্ম এটাকে লতা কলকেই বলে এসেছি। খুব আনন্দ দিল এই গাছটা আমাকে আজকে। এতক্ষণ পেঁচা তুলোর মতো মেঘ দেখাচ্ছিলাম, আর এই দেখুন এখনো আকাশের অবস্থা। এই জায়গাটা ভালো রকম আছে, কিন্তু এখনো মানে বেশ একটা আলোর রেখা রয়েছে, কিন্তু এই দিকটা বেশ মেঘ করে এসেছে আজকে। আমি তো মানে আকাশটা একটা অদ্ভুত রকমের রঙের খেলা হয়ে গেছে এখন। ওই দিকটাতে আবার কিরকম যেন একটা হয়ে রয়েছে ওই দিকটা। ও বাবা, মেঘ ডাকা শুরুও হয়ে গেল। আর মেঘ ডাকা না বাইক, কে জানে, কিছু কিছু বাইকের আওয়াজ একেবারে মেঘের মতো লাগছে। তো যেটা বলতে বলতে আর বলা হলো না, সেটা হচ্ছে আমাদের আজকে আমাকে বেরোতে হবে। ইনফ্যাক্ট আমার ফল একদম বাড়ন্ত হয়ে গেছে, ফলটা কিনতে হবে। তাছাড়াও আমার মাসকাবারি এতদিন ভেবেছিলাম যে যখন যেটা লাগবে তখন সেটা করে আনবো, আমি এখনও সেটাই ভাবছি, কিন্তু কিছু জিনিসপত্র শেষের পথে হয়ে গেছে, তো সেগুলো কিনতে আমাকে যেতেই হবে। কিন্তু আজকে ফ্ল্যাটে মিটিং আছে,
এখন যদি বেরিয়ে যাই তাহলে ফ্ল্যাটে মিটিংয়ের আগে সবটুকু গুটিয়ে নিয়ে চলে আসতে পারবো না। এটা মেঘেরই ডাক। কিন্তু কি হলো, লাঞ্চ করতে যখন বসেছি সে তো আজ অনেকক্ষণ আগে, কিন্তু কয়েক গাল খাওয়ার পর থেকে কেমন একটা শরীর খারাপ করতে শুরু করলো। হঠাৎ ফিল হলো যে আমি পুরো ফুল হয়ে গেছি, আমি কিছুই খেতে পারছি না। তো যাই হোক, তারপর খেতে পারলাম না, পুরো খাবারটা নিয়ে ফেলে দিলাম। তারপর থেকে মাথাটা ব্যথা করছে। হ্যাঁ, কালকে শরীর খারাপের জেরটা মনে হচ্ছে এখনও আছে। কালকে তো সব জোরে জোরে করেছি, তা এখন আমি বুঝতে পারছি না যে এই মতো অবস্থা আমার বেরোনো উচিত কিনা। মাসকাবাড়িতে আমার 1000 টাকার বেশি জিনিস হবে না, কাজেই আরামবাগ আমাকে ডেলিভারি বাড়িতে এসে দিয়ে যাবে না ওদের নিয়ম অনুযায়ী, আমাকে নিজেকেই নিয়ে আসতে হবে। তাই ভাবছি যে কি করব বুঝতে পারছি না। বেরোলে খুব ভালো হতো, আর যদি সেটা না হয় তাহলে কালকে সকালবেলায় গিয়ে আমাকে কিনে আনতে হবে। কিন্তু কালকে মেয়ে স্কুল, অত সকালে তো কোনো কিছু খোলে না, এটাই মুশকিল। দেখি, হয়তো আমি বেরোতে পারবো না। নিজের শরীরের সঙ্গে জোড়াজুড়ি না করাই ভালো, একটু বিশ্রাম নেওয়াটা আমার উচিত। আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে এখন, একটু দেখি। কিন্তু আবার আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে যে এখান থেকে চোখও সরাতে পারছি না। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, এখনো আকাশে একটু একটু আলো আছে এবং কারেন্টও চলে গেছে। আর আমি কপাত বিছানাতে এরকমভাবে পড়ে আছি, কিছু ভালো লাগছে না। মা, কারেন্ট নেই, এতগুলো আলো জ্বললে কিন্তু ইনভার্টার জবাব দেবে। এখানকার আলোগুলো নিভিয়ে দাও। ওরে বাবা রে, এই এক্ষুনি পর্দাটা যে এত দূর উঠে এলো না। আমার শুয়ে থাকা প্রকৃতিও মানবে না, আমার শুয়ে থাকা। জানলা বন্ধ করতে হবে। ও বাবা, এই জিনিসপত্রগুলো দেখেছেন তো, শুধু ইয়ে নয়, ঝড়ও। বাইরেটা পুরো অন্ধকার, তাও ক্যামেরায় কিছুটা আলো বোঝা যাচ্ছে, এমনিতে খালি চোখে আরোই বোঝা যাচ্ছে না। আমার ননদের শ্বশুর শাশুড়ি এসছে, অনেকক্ষণ এসছেন, তো বেরোনো হলো না আজকে। কিন্তু বাইরেটা দেখুন অবস্থা, অন্ধকার। শিলিগুড়িতে এত দীর্ঘক্ষণের বিদ্যুৎ বিভ্রাট থাকে না সাধারণত। আদিত্য এসছে, পৌঁছে দেবেন। আদিত্যকে খবর দেওয়া হলো, কারণ রাস্তাটা এমন খুঁড়ে রেখে দিয়েছে। সাবধানে নিয়ে যাও, এই তো সাবধানে নিয়ে যাও। হুম, ঠিক আছে। হ্যাঁ কাকু, হ্যাঁ কি জোরে। কি যে শুরু হলো ঈশ্বর। আজকে একদমই ইচ্ছে ছিল না যে ঘরে ব্লগ করব। আমি জানি যে আমি বেরোবো, কিন্তু কেন এরকম শরীরটা খারাপ হয়ে গেল বুঝতে পারছি না। আবহাওয়াটা যথেষ্টই প্রতিকূলে গেল, তো এখন আর কি করা যাবে। তাই মোটামুটি তো আমার হাজবেন্ডের তো সন্ধ্যে সন্ধ্যে খাওয়া হয়ে যায়, হয়ে গেছে। মেয়ের জন্য সামান্য একটু আজকে এই যে আবার দুটো গুল্লা করেছি, গুল্লা করে এটা একটু রেস্ট রেখেছি। এটা হচ্ছে স্যালাড যখন কাটা হয় একটু বেশি করে শসাটা কেটেছে, এটার মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে, আর একটু কুচিয়ে নেবো হচ্ছে আধখানা পেঁয়াজ। তারপরেতে ওই একটু নর্মাল পরোটা পেয়েছি মাছ বরাবর, এটার মধ্যে পেঁয়াজ আর শসার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর লবণ, ওটা দিয়ে একটু মাখবো, মেখে তারপর মাছ বরাবর দিয়ে একটু সস দিয়ে এপিটোপিট মুড়ে দেবো, ব্যাস। এই এটা খেতে খুব ভালোবাসে, তা সেটাই আর কি করে দেবো। এখন মোটামুটি সব রান্নাঘর গুছিয়ে ফেলেছি। ভাবছিলাম যে ওই ঘরে ওই গিয়ে একটু ফ্যানের তলায় বসে থাকে, কি বলবো, এই যে সমস্ত জিনিসপত্র সব কাঁচা টাচা মানে মাজা হয়ে গেছে আর কি। এগুলোও প্রথমে একটু মেজে নিয়ে একটু ধুয়ে নিয়েছি জাস্ট আর কি, জল গলিয়ে সেটাকে জল ঝরাতে দিয়েছি আর কি। আমরা রান্নাঘরের সবটুকু কাজ শেষ। কালকে বের আমার স্কুল সে টিফিনের একটু ব্যবস্থা করে রাখবো ভাবছি। অনেকেই আমাকে যেহেতু আগের দিনের ব্লগেতে বলেছিলাম যে এই নজরের ব্যাপারটা, সেটা জিজ্ঞাসা করেছেন যে আমার সাথে কি ঘটেছে। দেখুন, বর্তমানকালে যেটা ঘটেছে সেটা আমি রিয়েলাইজ করি, কিন্তু আমার শাশুড়ি মার একটা ঘটনা আমি বলতে পারি যেটা একদম আমার সাথেই ঘটেছিল। কি বলবো, আমার বিয়ের সময় আর কি, বউ ভাতের দিনে হয়েছিল শিলিগুড়িতে ঠাকুর গোপাল ভবন, এখান থেকে কাছেই আর কি, কিন্তু সেটা এখন আর ভবন হিসেবে ব্যবহার হয় না। তো যাই হোক, চা খেতে খেতে কথা বলি। তো এক পরিচিত এসেছিলেন এক দম্পতি, সেই দম্পতির মধ্যে যে ভদ্রমহিলা, তিনি বেশ অনেকক্ষণ ধরে যখন তারা এসেছিলেন সেটা একদম পিক টাইম। তো উনি বেশ একটু সাইডে দাঁড়িয়ে, একটা ওই মঞ্চের ওপর ছিল আমার বসবার জায়গাটা, তো সাইডে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ থেকে আমাকে এরকম 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 করে, আর একটু কাত হয়ে এরকম 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 করে দেখছিলেন চোখের ফাঁক দিয়ে। তারপর ওনার এই দিকটা গোল গোল ছিল, সেদিক দিয়ে এরকম করে দেখছিলেন।
হ্যাঁ, তো তারপরেতে আরে 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 এই তো জিলিপি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে বলে আমার শাশুড়ি মা ওনাকে ওখান থেকে নামিয়ে দিলেন। নিয়ে কারো একটা মানে কেউ তো নিয়ে যাও কাকিমাকে বা যা হোক আর কি, যে নামে সম্বোধন করা হতো, এই বলে তিনি একদম আমার কাছে এসে চল কোথায় কোথায় কোথায়। তখন তো পিক টাইম, অনেক লোকে আসছে, একটু একটু শাড়িটা একটু খুলে যাচ্ছে, চাপ। আমি যেহেতু বলেছি কোথায় কোথায়, আমাকে চাপ বলে নিয়ে গেলেন একটা ঘরে। তা দেখছি যে দিদিমা তার কিছুক্ষণ আগেই এসে, মানে তখনও চেয়ার খুঁজছে নাকি, দিদিমা তো আড়াতে পারতেন না বেশিক্ষণ, তো তখন বলছে মামা মামা শীঘ্রই শীঘ্রই লোক আসছে লোক আসছে। তা দিদিমা কি করলো, ওর মধ্যেই ধরপড় করতে করতে আমার এই বাঁ হাতের কোড়ে আঙুলটা একটু কেটে দিল। তারপর যে আঙুলটা কাটলেন তার পর মুহূর্তে আঙুলটা কি শক্ত করে ধরলেন, ও ব্যথা করছে চুপ 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 এরকম করার। আমার শাশুড়ি মা হাতে একটা কি নিয়েছিলেন জাতির মতো দেখতে, কিন্তু আজ পর্যন্ত আমি জানি না যে জিনিসটা কি, আমাকে এত দেখা যাচ্ছে কি জানি না, বুঝতে পারছি না। তো যাই হোক, আজ পর্যন্ত আমি জিজ্ঞেস করা হয়নি, তার আগেই তিনি চলে গেছেন একবারে। কেন জিজ্ঞেস করা হয়নি, এটা একটা ক্ষমাহীন অপরাধ। তো যাই হোক, ঠিক আছে, সেটা তিনি নিয়ে বিবি 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 করে কি একটা বলে আমার পুরো শরীরকে এইরকম করে সেই বউ ভাতে এরকম করে 3টে পাক দিয়ে তারপর ওটাকে একটা কি ওটাকে কি একটা সাদা রঙের একটা কি রুমাল টুমালের মতো পেঁচিয়ে দিলেন, দিয়ে দিদিমার হাতে একটা ব্যাগ ছিল ঢুকতে ঢুকিয়ে দিলেন। তা ওই জিনিস আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন, এবং ওই এক আর কোনো মানুষ এলেন, এত লোকজন নিমন্ত্রিত ছিল, আর অনেকেই দেখছিলেন আমাকে, দেখবেনই খুব স্বাভাবিকভাবে নতুন বউ। হ্যাঁ, তা কিন্তু জানি না কেন শাশুড়ি মা ওটা সেই সময়টাই করেছিলেন। বড় জোর 1 মিনিটও নয় পুরো ব্যাপারটা ঘটছে, মানে আমি ঢুকলাম এবং বেরোলাম তার মধ্যে আর কি। আবার দিয়ে এই তো হয়ে গেছে সবাই কেমন আছেন করুন। তারপর আমার বাইরে থেকে আমার বউটা কোথায় গেল বলে আমার বর চিৎকার করছে। তো যাই হোক, তারপরে যাই হোক হলো সব কিছু ঠিকঠাক। তো আমার শাশুড়ি মা তো ওই ফুলসজ্জার রাতে স্ত্রী আচারে তো শাশুড়িরা থাকে না, তো উনি আমাকে একটা ছোট্ট কথা বলে দিয়েছিলেন, কালকে তুমি যখন নামবে একটা দুর্গা স্তুতি মন্ত্র কি একটা যেন বলছেন, খুব সিম্পল, সেটা আমি একদম ভুলে গেছি বলতে, সেইটা পড়ে তারপর তুমি নেমো, আর কিছু করতে হবে। তা আমার শাশুড়ি যে বিশাল কিছু মানে একেবারে সাংঘাতিক ভক্ত টক্ত এইসবগুলো তিনি সেরকম তো ছিলেন না। তিনি হাতে শাখা পলা, গলায় মালা, এইসব অত কিছু তিনি খুব একটা, কিন্তু আমি এইটা তাকে দেখেছিলাম করতে আর কি। কিছুদিন পরে দিদিমা আমার ঠাকুমা মারা গেলেন, মানে বাড়ির ঠাকুমা আর কি, নিবাদের ঠাকুমা, যারা দেখেছেন তারা তো জানেনি আমার পুরনো ব্লগ আর কি। কয়েকদিনের মাথাতেই তিনি মারা গেলেন। তিনি গুরুতর অসুস্থ ছিলেন, সেই মতো অবস্থাতে আমার বিয়ে হয়। তো বিয়ে নিয়ে অনিশ্চয়তা ছিল, শ্বশুর মশাই খুব কনফিডেন্ট ছিলেন যে নাত বউ না দেখে আমার মা যাবেন না। তো যাই হোক, সেটাই হয়েছে। তখন আমার শাশুড়ি মা বলে দিয়েছিল, না আমার ছেলের বিয়ের 1 বছরের আগে ওকে কিন্তু শ্রাদ্ধে নেমন্তন্ন করা যাবে না। তখন বাড়িতে ভর্তি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন সবাই এসেছে, কিন্তু ওরা হবিষ্যি দিতে চলে এসেছে। এবং তারপরে ভদ্রমহিলা আমাকে ডেকে বসলে, তখন ঠান্ডার দিন আর কি। আর আমার হাজব্যান্ডের তো সব মানামানি ব্যাপার নেই, তিনি তো সবাই শুনেই রেগে যেতেন আর কি, বামপন্থী মন তার আর কি। যাই হোক, ঠিক আছে, আমার অতটা বামপন্থী, হ্যাঁ আমি বুদ্ধদেব ভট্টাচার্য ধুতি পাঞ্জাবি করতেন যেন আমার খুব ভালো লাগতো দেখতে, হ্যাঁ এইটাই না, কিন্তু তখন অতটা কিছু বোধ বুদ্ধি ছিল না। তো যাই হোক, কিন্তু আমার বর বামপন্থী, তো তাই আমার জেঠুর নামে কি বলে যাও আর কি, সেসব ছাড়ুন, মানে আমার পরিবারটা বামপন্থী ছিল। তো এখন কথাটা হচ্ছে ওই জন্য একটু বামপন্থী, এবার ভেতরের অত গল্প সল্পের আমি কোনো ইন্টারেস্ট ছিল না। তা সে বর আমাকে বললো, যাও তো লোকজন এসেছে কথা বলো তো, হ্যাঁ কেন। তো কাকিমার কাছে বসলাম, কথা বললাম, শীতের মধ্যে ট্যালকাম পাউডারের গন্ধ পেলাম। তার শাশুড়ি মা কিন্তু আপত্তি ছিল ভীষণ যে ওখানে আমি বসে কথা বলবো, কিন্তু আমি এখন সত্যখানের বউ, তার তো আলাদা রকমের ব্যাপার রেলা। যাই হোক, ঠিক আছে। তো যাই হোক, সন্ধ্যেবেলা রাত হতে হতে ধুম জ্বর, কোনো কারণ ছাড়া। এবং তারপরে বোধিসত্ত্বখানের বামপন্থী বেলুন একটু ফুটো হয়ে গেল, তিনি তারপর সেই গিয়ে ডাকলেন মাকেই, যে সে বিভৎস জ্বর। আর আত্মীয় স্বজনদের মধ্যে আমার শাশুড়ি মা ডেকে নিয়ে এলেন বড় বেশি। আমার হাজবেন্ড না কোনো দিন শাখা কলা পড়া পছন্দ করতেন না, কোনো দিন না। এমনিতে আমি কিছু করছি না খেয়ালই করবে না, কি রাতে পড়ছে খেয়ালই করবে না, যেই শাখা কলা করবে সঙ্গে সঙ্গে এটা হয়েছিল যে তখন বলছে বুম্মা ওটাকে নোয়াটাও খুলিয়ে দিয়েছি বলে রাগারাগি আর কি হলো। তো তারপরে রাত্রেবেলাতে ওই আমার প্রচণ্ড জ্বর এবং ভীষণ ভুল ভাল কি যেন সব দেখছি, এইসব অনেক কিছু হলো। আবার আমি তখন দিদিমা ছিলেন না, ওটা কামড়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে এরকম করে চেপে ধরলেন। আবার আমার শাশুড়ি মা ওই জিনিসটা করলেন, ওটা 3টে শুয়ে হাত বসে, তখন আমি পুরোপুরি বসেও নেই আর কি। সকালবেলার মধ্যে সব ঠিক, রাত্রেবেলায় যত কিছু ঘটেছে তার কিচ্ছু লেশমাত্র নেই। সেই ঘটনার পরে আমার শ্বশুরমশাইকেও কনভিন্স করেছিলেন আমার শাশুড়ি মা যে, আর ওরা শ্রাদ্ধে নিমন্ত্রিত বেশি দেওয়ার পরেও কিন্তু একদম ভীষণভাবে বারণ ছিল যে করবে না। তারপরে আমার কন্যাটি খুব দ্রুত আসার সম্ভাবনা তৈরি হয়। তো তারপরেতে আমার শাশুড়ি মাকে একদিন ফোন করে কাকু বলেছিলেন যে, মানে ভদ্রমহিলার হাজবেন্ডটা একটু ভালো মানুষ জানেন, ওকে কি যে ব্যাপার স্যাপার যাও। তারপরেতে বলেছিলেন যে বৌমাকে একদিন একটু শাক খাওয়াতে চাই। আমার শাশুড়ি মা খুব বিনয়ী হয়ে, আমি সেরকম ছিলাম ফোনে ল্যান্ড ফোন,
এ তো আইবুড়ো ভাত নয়। আর আমাদের বাড়ির মেয়েরা তো বুঝতেই পারছেন, আমার শাশুড়ি মা তো গেছেন, 1 বছরও হয়নি, এই এখন আমরা এটা আলাপ করতে পারছি না, মার্জনা করবেন, এটা করতে পারছি না, এটা একদম পাঠিয়ে দেয়। তো ওই একটা জিনিস কিন্তু আমি দেখেছিলাম, শাশুড়ি মা পরে বলছিলেন যে বিভৎস বিভৎস বিষাক্ত নজর নাকি ওই ভদ্রমহিলা। তো ওই একটা ঘটনা হয়েছিল। তারপরে বা আমি নিজে তারপরে আমার নিজের মতো করে কিছু কিছু জিনিস বুঝতে পেরেছি, আমি অনুমান করেছি, হওয়া কাজ হয়নি, এরকম অনেক কিছু হয়েছে। কিন্তু এখন যখন শাশুড়ি মা নেই, তখন ফিল হয় যে অনেক কিছু তার কাছ থেকে নেওয়া আমার বাকি থেকে গেছে। এখন যখন হাত পেরে বেড়াই, যে জিনিসটা তিনি দেখুন, উনি যে খুব একটা কুসংস্কারাচ্ছন্ন মানুষ তো কোনোদিন ছিলেন না, কিন্তু এগুলো তাকে জীবন অভিজ্ঞতায় শিখতে হয়েছে। সেটা আমি বুঝতে পারি, জানি তো, শিখতে হয়েছে। যে প্রত্যেক পূর্ণিমায় বাড়িতে নারায়ণ পুজো হতো, সত্যি হতো, মানে সেগুলোর কোনো কারণেই হতো। যাই হোক, কি বলবো বন্ধুরা, সব যখন হাত থেকে বেরিয়ে যায় না, তখন মানুষের বড় আফসোস হয়। এই তো এখন যেটা আমার নিজস্ব অভিজ্ঞতা, সেগুলো আমি যে আপনাদের খুব গুছিয়ে বলতে পারবো এমনটা নয়। কিছু কিছু মানুষ আমি অনুমান করি, কিছু কিছু জিনিস আমি বুঝতে পারি, কিন্তু সেগুলো ঠিক ব্যাখ্যায় আনতে পারবো না। এটা যেরকম আপনাদেরকে বললাম, সেই রকমভাবে ব্যাখ্যায় আমি আনতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি এতক্ষণে আমার এটা রেস্টে মোটামুটি সেট হয়ে গেছে। এরপরে আমি এটাকে মেয়েকে বানিয়ে দিতে পারবো। কথা বলতে বলতে হয়েই গেল। এটার এমন কিছু না, একবারে যখন ওই জিনিসটা সাজাবো তখন আপনাদের সামনে আসছে। এর ভেতরে কিন্তু পেঁয়াজ নেই, তিনি রাত্রিরে পেঁয়াজ খাবেন না, তার নাকি মুখে গন্ধ হবে, ভাবুন দেখি। তো শুধু এর মধ্যে আছে শশা, আর কিচ্ছু নেই। সব হয়ে গেছে, বাসন মাজতে মাজতে অবস্থা শেষ। শরীরটা ঠিক না থাকলেও না এই সমস্ত গতে বাঁধা কাজগুলো ঠিক হয়ে যায়, কিন্তু একটু এদিক থেকে ওদিক তখন করতে গেলেই তখন হয়ে যায় মুশকিল। তো ঠিক আছে, আজকে আমাদের ফ্ল্যাটের মিটিংও হয়নি, কারণ সে সময়টা লোডশেডিং ছিল। তো আর আবহাওয়া তো ছিলই প্রতিকূলে। তো যাই হোক, ঠিক আছে, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হচ্ছে কাল। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং অতি অবশ্যই শেয়ার করবেন নিজের বন্ধুদের মধ্যে, নিজের পরিজনদের মধ্যে। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ